লাস্ট মেবি এইখান থেকে শেষ করেছিলাম, এটা শেষ হয়েছিল তাই না? আমরা কি এরপর থেকে শুরু করতে পারি? আমরা কি তাহলে এরপর থেকে শুরু করব? হ্যাঁ, 7 নম্বর থেকে শুরু করি তাহলে। আর যদি কেউ বলেন ওইটা একটু দেখান, সমস্যা নেই। আসেন এখানে দেখি কি বলছে। এই কোয়েশ্চেনটা আইবি এর কোনো একটা পরীক্ষায় আসা কোয়েশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। প্রশ্নটা নেওয়া হয়েছিল যে বইটা থেকে, সেটা হচ্ছে নোভাজিয়ারি। কি বলছে দেখেন, অফ দ্য 3600 এমপ্লয়ি অফ আ কোম্পানি এক্স, এক্স নামক একটি কোম্পানিতে আপনার 3600 জন এমপ্লয়ি ছিল। 1/3 আর ক্লেরিক্যাল। এই 3600 এমপ্লয়ির মধ্যে 1/3 এমপ্লয়ি হচ্ছে ক্লেরিক্যাল, ওকে, কেরানি। ইফ যদি দ্য ক্লেরিক্যাল স্টাফ ওয়ার টু বি রিডিউসড বাই 1/3, এখন বলা হচ্ছে আপনার যে পরিমাণ, ইফ যদি ক্লেরিক্যাল স্টাফ ওয়ার টু বি রিডিউসড বাই 1/3, যদি ক্লেরিক্যাল স্টাফ যা আছে তার 1/3 আপনি বাদ দিয়ে দেন, তাহলে what percent of the total number of remaining employees would be clerical? এখন তারা বলতেছে যে কত পার্সেন্ট রিমেনিং এমপ্লয়ির কত পার্সেন্ট হবে হচ্ছে ক্লেরিক্যাল এমপ্লয়ি, সেটা জানতে চাওয়া হয়েছে। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। প্রথম কথা হচ্ছে এখানে আমাকে পার্সেন্টেজ জানতে চাইছে, পার্সেন্টেজের কোয়েশ্চেন, তার মানে আমরা পার্সেন্টেজ বের করব। এখন পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা তো আপনাদের বলছিলাম পার্সেন্টেজের 3 টাইপের প্রশ্ন থাকে, ইনক্রিজ, ডিক্রিজ অথবা হোয়াট পার্সেন্ট অফ, এই টাইপের প্রশ্ন। তো এটা ইনক্রিজ ডিক্রিজের কোয়েশ্চেন না, হোয়াট পার্সেন্ট অফ এর কোয়েশ্চেন। ওকে ফাইন। তো আমাদের এইখানে কি পরিমাণ আলটিমেটলি কেরানি স্টাফ রয়ে গেছে সেটা বের করতে হবে। তো ধরেন এক্স নামক একটি কোম্পানি, এখানে মোট এমপ্লয়ির পরিমাণ হলো 3600। এই 3600 এর মধ্যে ক্লেরিক্যাল স্টাফ, তারা বলে দিচ্ছে যে ক্লেরিক্যাল স্টাফ হচ্ছে 1/3। তার মানে আমরা ক্লেরিক্যাল স্টাফ বলতে পারি হচ্ছে টোটাল এমপ্লয়ি যত 3600 জন টোটাল এমপ্লয়ি, তার 1/3 হচ্ছে ক্লেরিক্যাল। তার মানে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আসে কত, 1200। ওকে, এবার আসেন এই ক্লেরিক্যাল স্টাফ যে 1200 আছে, এই 1200 স্টাফ থেকে আবার 1/3 তারা রিডিউসড করে দিতে বলছে। তাহলে এবার আমরা এইটা বের করি যে রিডিউস ক্লেরিক্যাল স্টাফ আমার টোটাল ক্লেরিক্যাল স্টাফ হচ্ছে 1200, তার 1/3 রিডিউস করতে বলছে। তার মানে 1/3 মানে কত, 400। এই 400 আমি রিডিউস করে দিব, বাদ দিয়ে দিব। তাহলে এই 400 যদি আমরা রিডিউস করে দেই তাহলে আমার রিমেনিং ক্লেরিক্যাল স্টাফ কত সেটা বের করি। রিমেনিং আমার টোটাল ক্লেরিক্যাল স্টাফ ছিল 1200, তার থেকে আমি 400 বাদ দিয়ে দিব, তাহলে কত থাকে বলেন তো, 800। এই যে 800 আমার ক্লেরিক্যাল স্টাফ আছে, এই 800 স্টাফ টোটাল রিমেনিং এর কত পার্সেন্ট সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা পার্সেন্টেজ বলতে কি জানি, আপনারা নিশ্চয়ই জানেন, আমরা গত ক্লাসে এই বেসিকটা আলোচনা করেছি। সমস্যা নেই, আমি কিন্তু এই ক্লাসটা আরেকবার নিব, আপনার যে বেসিকটা পান নাই সেটা অবশ্যই পাবেন। তো পার্সেন্টেজ মানে আমরা কি বলছিলাম, টার্গেট বাই 100, টার্গেট বাই বেস ইনটু 100। তাহলে আমার টার্গেটটা কি, টার্গেটটা হচ্ছে আমরা নরমালি জানি যে অক্সিলারি ভার্বের পরে যা থাকে তাই টার্গেট। এখানে কি উড বি ক্লেরিক্যাল, তার মানে এই মুহূর্তে আমার ক্লেরিক্যাল আছে কত, 800। তাহলে আমার টার্গেটটা কিন্তু কি 800, কিন্তু বেসটা কত বলেন তো, সবাই একটু বলার চেষ্টা করুন, বেস কত, 1200। অন্যরা, একজন বললেন বেস হচ্ছে 1200, অন্য কেউ, যেটা মনে করে
3600 থেকে স্যার 400 কমে যাবে না স্যার, তাহলে 3200 হবে না? আচ্ছা, আপনি ফিক্সড করে বলেন, যে কোনো একটা বলবেন। 3200 আর কি স্যার। ওকে, 3200। একজন বললেন 3200, অন্যরা? আচ্ছা, এবার আসেন কোনটা হবে। হ্যাঁ, বলে ফেলেন যেটা মনে হয়, সমস্যা নেই। আচ্ছা, কেউ 3600? ইয়েস, 3600। ওকে, এবার আমরা আসি যে আসলে আমাদের ম্যাথের ভাষা বোঝাটা কতটা জরুরি। আপনি যদি ভাষা না বুঝেন তাহলে কি টেক্সট, কি ধরনের টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি সেটাও তো আপনাদের বলছিলাম। দেখেন তো তারা কি জানতে চাইছে, আমরা পার্সেন্টেজের বেস কোথায় হয় আমরা বলছিলাম হোয়াট পার্সেন্ট অফ, এরপরে যা থাকে তাই পার্সেন্টেজের বেস হয় পরবর্তী ভার্বের আগ পর্যন্ত। তাহলে ও অফ দা পার্সেন্ট, হোয়াট পার্সেন্ট অফ, এরপরে কি আছে হোয়াট পার্সেন্ট অফ, এরপরে কি আছে অফ, এর পরে দা টোটাল নাম্বার অফ রিমেনিং এমপ্লয়ি উড বি এর আগ পর্যন্ত। ভাই এখানে লেখা আছে কি টোটাল নাম্বার অফ রিমেনিং এমপ্লয়ি, আপনাকে তো বলে নাই টোটাল নাম্বার অফ এমপ্লয়ি। আপনি যে এই যে 400 বাদ দিলেন, এই 400 কি 3600 অংশ ছিল না? তার মানে তারা তো বলেই দিছে টোটাল নাম্বার অফ রিমেনিং এমপ্লয়ি। তার মানে আপনার রিমেনিং এমপ্লয়িটা তাহলে কত? রিমেনিং এমপ্লয়ি আমার আগে এমপ্লয়ি ছিল 3600, তাহলে এখন আমি তো 400 ক্লেরিক্যাল বাদ দিয়ে দিছি, তাহলে তো আমার রিমেনিং এমপ্লয়ি 3200। ভাই এই জন্যই তো আমাদের এই টিক্সগুলো আমি বলছি যে এই টিক্সগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে ভাষাটা না বুঝলেও আপনি অ্যাকুরেট রেজাল্টটা বের করে নিয়ে আসতে পারেন। ইয়েস, কত আসে কাটাকাটি করলে? 3200, এখানে কেটে দেন, 4 8 32, 4 25 100, তার মানে 25%। দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা, কেউ কোথাও বুঝেন না এমন কেউ আছেন? তাহলে আমরা বলতে পারি যে ক্লিয়ার বিষয়টা, আমি পরের মেতে যেতে পারি। যারা যারা 3600 বলেছিলেন, 1200 বলেছিলেন, তারা আশা করি কনসেপ্টটা ক্লিয়ার যে আমাদের পার্সেন্টেজের ক্ষেত্রে হোয়াট পার্সেন্ট অফ এরপরে যা থাকে তাই পার্সেন্টেজের বেস হয়, এটা বুঝতে পেরেছেন। আসেন তাহলে আমরা পরের কোশ্চেনটাতে আসি। এটা আইবি এর এমবি এর পরীক্ষায় আসা একটা কোশ্চেন। দেখেন কোশ্চেনটা দেখে কিন্তু অনেকেরই অদ্ভুত মনে হচ্ছে, বা পরীক্ষার হলে এই কোশ্চেন আপনার জন্য খুব স্বাভাবিক তা কিন্তু না। 0.2% of 3/4 whole square into 160 বা 10 inverse 2 সমান ওয়াট, সেটা জানতে চাওয়া হয়েছে। এখন এখানে আপনার পার্ট বাই পার্ট চিন্তা করেন, আমি একদম ভেঙে ভেঙে আপনাদের শেখাবো, এখানে ক্যালকুলেশনটা দেখাবো। আমি যদি আলাদা করে এই অংশটুকু ক্যালকুলেশন করি, তার মধ্যে আবার আরেকটা পার্ট এই অংশটুকু যদি আলাদা ক্যালকুলেশন করি, মানে আমি যদি 0.2 কে ক্যালকুলেশন করি, এটাকে আমরা ফ্র্যাকশনে নিয়ে গেলাম, তার মানে 2/10, বুঝেন নাই কে কথা বলেন? 0.2 এটাকে আমি লিখছি 2/10, বুঝেন না এমন কেউ আছেন? আচ্ছা, এটা যদি না বুঝে থাকেন তার জন্য বেসিক ম্যাথ, ওইটা আমি বেসিক ম্যাথে বুঝাবো সেটা কেমন করে দশমিক থেকে ফ্র্যাকশনে আসে। তো এতটুকু অ্যাডভান্স আমি জানি আপনারা এখানে যারা ভর্তি হয়েছেন। এবার আসেন আলাদা করে পার্সেন্ট। আমি আপনাদের বলেন তো পার্সেন্ট মানে কি বলছিলাম? পার্সেন্ট মানে হচ্ছে 1/100। তাহলে দেখেন প্রত্যেকটা জিনিস আপনার জন্য কতটা কাজে লাগতেছে। যেখানে পার্সেন্টেজ সাইন আছে সেখানে আমি বলছিলাম না 1/100, তাহলে আপনি আলাদা করে পার্সেন্ট মানে কি 1/100 লিখলেন, ফাইন। অফ মানে কি ইনটু, এবার 3 স্কয়ার 3^4 3 হোল স্কয়ার, তাই না? তার মানে 3 কে আলাদা করে বড় করলে কত 9, 4 কে আলাদা করে বড় করলে 4 4 16, ফাইন। এইবার আপনি আলাদা করে এই অংশটাকে যদি চিন্তা করেন, আমি এটা এই অংশটুকু আলাদা করে আপনাকে দেখাই, অনেকের হয়তো পরবর্তীতে আমার জন্য প্রবলেম হইতে পারে। এটা ভাগ, ভাগ মানে কি আমি নিচে লিখি 10 ইনভার্স 2, এভাবে লিখলাম। এই জিনিসটা কিন্তু এভাবে লেখা যায়, ফাইন। এবার এটাকে যদি আলাদা করে ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায় 160 ডিভাইডেড। তো আমরা জানি এমন একটা সূত্র আছে যে এন এ ইনভার্স সাইন, এই কথার অর্থটা কি? এই কথার অর্থ হচ্ছে এই যে ইনভার্স সাইনটা আছে, এটা আমি সূচকে শিখাবো। ইনভার্স সাইনের জন্য এখানে আমি অলওয়েজ একটা 1 দেব, আর বাকি যা আছে তার সম্পূর্ণটাই নিচে চলে যাবে, মানে কি এ টু দি পাওয়ার এন, এটা নিচে চলে যাবে। তাহলে এই স্ট্রাকচারটা আশা করি সবাই ক্লিয়ার। তার মানে এটা যদি বুঝে থাকে তাহলে 10 ইনভার্স 2 এটার মানে কি হবে? এই ইনভার্স সাইনের জন্য অফকোর্স এখানে একটা 1 নিয়ে আসবো, আর বাকি রিমেনিং যা আছে 10 স্কয়ার সেটা নিচে চলে যাবে। এটাকে আলটিমেটলি ক্যালকুলেশন করলে 10 স্কয়ার মানে কি 100। তাহলে 10 ইনভার্সকে কি আমি লিখতে পারি না 1/100? দেখেন তো বুঝেন না এমন কেউ আছেন?
আচ্ছা, আপনারা ভয় পায়েন না, যদিও অ্যাডভান্স ক্লাস, কিন্তু আমি মোটামুটি নিচে নামবো, যতটুকু নামলে আপনি বুঝবেন, ঠিক আছে? টেনশন করার কিছু না। এবার আসেন, এটা হচ্ছে আমার কি ভাগ সাইন, এটা হলো ভাগ সাইন, তাই না? তাহলে এটা হলো লব আর এটা হচ্ছে হর। তো আমরা জানি এই ধরনের ভাগ কি করতে হয়, লবটা আমার সেম থাকবে, লবটা সেম থাকবে মানে কত, 160 ঠিক থাকবে, কিন্তু পরের অংশটা উল্টে যাবে। তার মানে ভাগ চিহ্ন থাকবে না, গুণ চিহ্ন হবে, এটা এবার উল্টে যাবে। উল্টে গিয়ে কি করবে, 100 উপরে চলে যাবে, 1 নিচে চলে যাবে। তো 1 নিচে থাকা না থাকা একই কথা। তাহলে বলেন এই পুরো অংশটা সমান কি আমি এটা লিখতে পারি না, 160 ইন্টু 100? এই কথা বলেন, কারো কি কোথাও বুঝতে সমস্যা হয়েছে? আমি যাতে করে আপনি বুঝেন এই জন্য আলাদা করে এই জায়গাটা আমি আলাদা করে বুঝে আনিছি, এবং ওই অরিজিনাল জায়গায় ওইটাকে রাখি নাই। ফাইন। তো ভয় পায়েন না ভাই, আইবি এর মেয়ে যত কঠিন হোক আমি এটাকে সর্বোচ্চ সহজ করে আপনাকে বোঝানোর চেষ্টা করব, সেটা যে লেভেলের সিভিয়ার কঠিন টাইপের ম্যাথ হোক। যারা আমার এই লাস্টে বাংলাদেশ ব্যাংক এডি যে 4-3টা কোয়েশ্চেন আসছিল, এত বড় এর চেয়ে কঠিন কোয়েশ্চেন কিন্তু বাংলা আইবি এর ইতিহাসে করেনি, সুতরাং ওইটাও আমি ভেঙে ভেঙে আনসার করে দেওয়ার চেষ্টা করছি। এবার নর্মালি ক্যালকুলেশন করেন, এই 100 এই 100 সরাবেন, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দেন, এই 16 এই 16 কেটে দেন, কিছুই তো নাই, আছে শুধু এই 2 ইন্টু 1 ইন্টু 9, তার মানে গুণ করলে কত হবে, 18। এই সবাই কি বুঝছি 18 কিভাবে আসছে? এখন আইবি একটু দুষ্টামি করবে না, আইবি যদি দুষ্টামি না করে তাহলে কি হয়, কোথাও না 18 নাই, এত কষ্ট করে ম্যাথটা করলেন আনসার নাই। তার মানে এটাই তো তাদের টুইস্ট। এই 18 জিনিসটাকে কেমন করে লেখা যায়, ওই জিনিসটা কি অপশনে আছে কিনা খুঁজে দেখেন। সরাসরি 18 তারা দিছে না, কিন্তু এই 18 কি হইতে পারে আনসার, এইবার আপনারাই বলেন, এবার পুরো দায়িত্ব আপনাদের হাতে, যে এই 18টাই অপশনে আছে, সেটা কোথায়? ধরেন আমি একটা জিনিস এইভাবে লিখলাম, আমার মন চাইলো আমি 7কে এভাবে লিখবো না, আমার মন চাইছে 7কে আমি এভাবে লিখবো, সমস্যা আছে? একই তো জিনিস। এখন এইটা কি তারা ওইখানে কি হবে বলেন তো? ইয়া, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। বলেন আপনাদের কি ধোঁকা দিয়া কোনো কাজে লাগাইতে পারছে? আপনি কি জানেন না, বুঝেন না? তাহলে আপনাদের একটু অভ্যাসে পরিণত করেন, যে আইবিএ এরকম ক্যালকুলেশন করে যদি আপনি উত্তর না পান, হতাশ হয়েন না। আইবিএ এর অনেক মেথড আছে এইভাবে ক্যালকুলেশন করা, আপনি হতাশ হবেন না। দেখেন এই জিনিসটা কি আমি এভাবে লিখতে পারি কিনা, 1.8 ইন্টু 10, কারণ 10 দিয়ে এটাকে গুণ করলে আপনার, এখন তো ওই জিনিসটা আমার বোঝানোর দরকার নেই, আপনারা জানেন। একের পরে যদি শূন্য থাকে 1টা 2টা 3টা, তাহলে আমাদের একের পরে একটা শূন্য, তার মানে দশমিকটা 1 ডানে সরে গেলে তো 18ই হবে। তা 18 জিনিসটাকে তারা জাস্ট এইভাবে একটু ভেঙে লিখছে, এটাই হচ্ছে আইবি এর টুইস্ট। কারো কোনো প্রশ্ন আছে এইটুকুর মধ্যে? তাহলে কি আমি পরে যেতে পারি, নেক্সট কোশ্চেনে যাব? ওকে, থ্যাংক ইউ। এবার আসেন, আমরা আপনাদের যে কোশ্চেনটা দেখাবো সেটাকে বলা হয় সাকসেসিভ রুলের ম্যাথ। খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এইখান থেকে ম্যাথ দেয় না এমন কোনো চাকরি পরীক্ষা রেয়ার কেস, খুবই কম, যে কোনো ফ্যাকাল্টি হোক। তাই আমি আগে আপনাদের এই সাকসেসিভ রুলটা খুব ভালোভাবে ক্লিয়ার করাবো, তারপরে আমি কয়েকটা ম্যাথ করাবো, শেষ। আজীবনের জন্য আপনার সাকসেসিভ রুল শেষ হয়ে যাবে। এটা শুধু ম্যাথমেটিক্স না, জিওমেট্রিতে প্রচুর আসে। বৃত্তের ব্যাসার্ধ 10% বাড়লে ক্ষেত্রফল কত % বাড়বে? বর্গের প্রত্যেক বাহু 20% করে হ্রাস পেলে ক্ষেত্রফল কত % হ্রাস বা বৃদ্ধি পাবে? কিংবা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বাড়ছে, প্রস্থ 5% কমে গেছে, তাহলে ক্ষেত্রফল কত % বাড়বে বা কমবে? শোনেন নাই কোনোদিন জিওমেট্রিতে এই টাইপের প্রশ্ন? এগুলো সবই হচ্ছে সাকসেসিভ রুলের ম্যাথ। আর নর্মাল ম্যাথমেটিক্সে তো আছেই, সেটা এখন দেখাবো। তো ওই বিষয়টা আগে একটু ক্লিয়ার হই, সাকসেসিভ কথাটার অর্থটা কি। আমরা যদি বলি, এটার খাঁটি বাংলা যদি বলি, পর পর কোনো ঘটনা ঘটা। এখন সেটা 2টাও পরপর হইতে পারে, 3টাও হইতে পারে, 4টাও হইতে পারে, মিনিমাম 2টা হইতে হবে। তো 2টা বেস করে আমরা চিন্তা করবো, এবং 2টাই বেশি পরীক্ষায় আসে। পরপর ঘটনা বলতে কি বোঝায়? ধরেন আমি বললাম যে সিগারেটের বর্তমান কস্ট প্রাইস, ধরেন 1 প্যাকেট সিগারেট যদি আপনি কিনেন বর্তমানে, তাহলে লাগবে হচ্ছে 100 টাকা, কিন্তু বাজেটের পর তার দাম 10% বৃদ্ধি পায় গেল। বাজেটের পর তার দাম 10% অথবা 20% বৃদ্ধি পায় গেল, ধরেন 20% বেড়ে গেছে বাজেটের পর।
তাহলে বর্তমানে দামটা কত? 120। এটা নিশ্চয়ই বুঝছেন, আর না বুঝলে কথা বলবেন। এবার আরেকটা কথা বলি, আপনার একটা প্রশ্ন হতে পারে যে ভাই আমি বুঝবো কিভাবে যে এটা সাকসেসিভ রুলের ম্যাথ? আসেন সেটা একটু বলে নেই। ধরুন এই একটা মার্কার, এটার দাম একবার 10% বেড়ে গেল, ঠিক পরে আবার 20% কমে গেল। পরপর দুইটা ঘটনা ঘটছে, পরপর ঘটতে হবে দুইটা ঘটনা। দুইটা ঘটনার ক্ষেত্রে আমার অবজেক্টের কোনো চেঞ্জ হয়েছে, মানে এই মার্কার একবার 10% বাড়ছে, পরে আবার অন্য মার্কার 20% কমে গেছে, না এই সেম মার্কারটাই? এই কথা বলেন। মানে অবজেক্টটা সেম আছে, আবার প্রথমে আমার এই মার্কারটা 20% কমে গেল, ঠিক তারপরে আবার 20% কমে গেল। তার মানে কি পরপর দুইটা ঘটনা করছে, কিন্তু আমার অবজেক্ট কি আছে? সেম। কিংবা আমার একটা এই মার্কারের দাম প্রথমে 20% বাড়ছে, এরপরে আবার 50% বেড়ে গেল, তার মানে কি আমার অবজেক্ট সেম আছে। তাহলে যদি এরকম পরপর ঘটনা ঘটে এবং অবজেক্টটা সেম থাকে, তাহলে আপনি মনে রাখবেন এটি সাকসেসিভ রুলের ম্যাথ। অথবা যদি তা না হয়, তাহলে কি হইতে পারে? যদি ভিন্ন অবজেক্ট হয়, সেই ক্ষেত্রে প্রাইসটা সেম থাকবে। অবজেক্ট ভিন্ন, কিন্তু দুইটা অবজেক্টের প্রাইস কি থাকবে? সেম থাকবে। তাহলে তো আমার সমস্যা নেই। ওকে, এই হচ্ছে অবস্থা। আপনি কিভাবে বুঝবেন? ওকে ফাইন। তার মানে আপনার একটা ঘটনা ঘটবে, এই ঘটনার ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তী ঘটনা ঘটে যাবে, এটাই হচ্ছে সাকসেসিভ। একটা ঘটনা ঘটলো, এই ঘটনার যে ফলাফলটা পাইলেন, এই ফলাফলের উপর বেস করে পরবর্তী ঘটনা ঘটে যাবে। বিষয়টা কেমন? দাম ছিল 100 টাকা, বাজেটের পর 20% বেড়ে গিয়ে বর্তমান দাম কত? 120 টাকা। তাহলে ফলাফলটা কি 120 না? এই ফলাফলের উপর পরবর্তী ঘটনা ঘটবে, তাহলে পরবর্তী একটা ব্যাকফায়ার হয়েছে। সেটা কি পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হতে পারে। মানে মানুষ বিড়ি খাওয়া 20% ছাড়া দিচ্ছে। এখন আপনাকে প্রশ্ন করা হলো, মার্কেটে এই বিড়ির ইফেক্টটা কি পড়ছে সেটা জানতে চাইছে। তাহলে আগে আপনি এই যে 20% কমে গেল, কমে গিয়ে বর্তমানে আছে কত সেটা আগে বের করেন। তাহলে আমরা কি করব? 120-এর 20% বাদ দিব না? তার মানে 120-এর 20% বাদ দিলে কত আসে? আপনি কি এইভাবে করবেন যে 120 মাইনাস 20% মাইনাস 20% অফ 120। তাহলে আপনি অনেক সময় নষ্ট করছেন যদি এইভাবে চিন্তা করেন। 20% মানে হলো 1/100 ইন্টু এটা। তো এইভাবে যদি ক্যালকুলেশন করেন, আপনার হিউজ সময় কিন্তু লাগবে। 120 মাইনাস 12 দুগুণে 24, তাহলে এখানে কত? 6, হাতের কত? 3, মানে কত আসে? 96 নাকি? তার মানে অনেক সময়ের ব্যাপার। কিন্তু আপনি যদি তা না করে আরেকটা কাজ করতে পারেন, যেটা আমি এর আগের ক্লাসেও বলছিলাম, ভাই 20% কমে যাওয়া মানে বর্তমানে কত পার্সেন্ট আছে এটা বলেন আমাকে। 20%, 80%। এক্স্যাক্টলি। সবাইকে এটা ধরতে পারছেন যে 20% কমে যাওয়া মানে বর্তমানে 80% আছে। তাহলে আমি এত কিছু করতে যাই কেন? আমি এত লেন্দি প্রসেসে ক্যালকুলেশন করতে যাই কেন? এগুলো হলো বাচ্চামি ক্যালকুলেশন। আমি সরাসরি 120 এর 20% বাদ দিই, থাকে কত? 80%। আমি সেটা বের করি না, আমার এক লাইনে ম্যাথ শেষ। 80% মানে কি? 80/100, এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দেন, 8 বারণ কত? 96। তাহলে বর্তমানে ভ্যালুটা কত আছে? 96। শেষ, এক লাইনে। এবার মার্কেটে ইফেক্টটা পড়ছে কি সিগারেটের? আগে দাম ছিল 100 টাকা, আর বর্তমানে দাম কত দাঁড়াইছে? 96। তাহলে কি করছে? 4% কি হ্রাস পাইছে? পুরো গল্পটা বুঝছেন আপনারা? সাকসেসিভ রুল মানেটা কি? ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটাকে আমি যদি এইভাবে চিন্তা করি, এটা তো দেখাইলাম, এটাকে এইভাবে চিন্তা করেন। বর্তমানে দাম হলো 100 টাকা, তাই না? তাহলে 20% যদি বেড়ে যায়, তাহলে 100 এর 20% বেড়ে গেলে বর্তমান বলেন তো কত পার্সেন্ট আছে? 20% বেড়ে গিয়ে বর্তমানে কত পার্সেন্ট আছে? কথা বলেন। 120%। তাহলে আপনি 100 এর 120% বের করে ফেলেন না। তাহলে 120% মানে কি? 120/100। এটা হলো বেড়ে গিয়ে বর্তমান দামটা। এরপরে আবার কি হয়েছে? আবার 20% কমে গেছে। আচ্ছা, আবার যদি 20% কমে যায়, তাহলে বর্তমানে কয় পার্সেন্ট আছে? 100%। 20% কমে যাওয়া মানে বর্তমানে 80%। সবকিছু 100-র উপর বেস করে চিন্তা করবেন। পার্সেন্টেজ মানে 100-র উপর বেস করে। 20% কমে গেছে মানে কি? 80% আছে। তাহলে এই যে অংশটা আছে তার 80% করে ফেলেন। 80% মানে কি? 80/100। তাহলে বর্তমানে ফলাফলটা কত? বর্তমানে কত? বর্তমানে এর প্রাইসটা কত দাঁড়াইছে সেটা বের হয়ে আসবে সরাসরি। তাহলে আমরা 100 কেটে দিলাম,
এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য করে দিলাম, তাহলে কত 8 12 96। তাহলে আগে ছিল কত 100, বর্তমানে কত 96, কমছে কত 4%। ধরতে পারছেন বিষয়টা? এবার আসেন আমরা এই দুইটা ফরম্যাটের কোন ফরম্যাটে আমি বলবো আপনাকে পরীক্ষার হলে না করতে, কিন্তু আপনার বেসিকটা ঠিক করার জন্য আমার এই দুইটা ফরম্যাট বাধ্যতামূলকভাবে বুঝতে হবে। এই জন্য আমি বারবারই বলি যে আগে আপনাকে বেসিকটা রেডি করবো, তারপরে আপনি খুব দ্রুত কিভাবে করবেন সেটাতে আসেন এবার খুব দ্রুত যে প্রসেসটা সেটাতে চাই। এখন আপনারাও যারা একটু বিগত সালে কোয়েশ্চেন টিউশন করেন তারা এই জিনিসটা জানেন যে বাজারে দেখবেন প্রচলিত এমন একটা সূত্র আছে যে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ ইন্টু প্লাস মাইনাস বি ইন্টু 100। এটা দেখে উইয়ার্ড লাগতেছে না? এত প্লাস মাইনাস কোথায় কি হবে না হবে বুঝতে প্রবলেম হচ্ছে, কিন্তু এই সূত্রটাকে আমরা একটু কাস্টমাইজ ওয়েতে আপনাকে দেখাবো, দেখবেন যে কত দ্রুত ম্যাথগুলো হয়ে যায়। কাস্টমাইজ ওয়েটা কি, বা একটা সাকসেসিভ রুলে কি কি ঘটনা ঘটতে পারে দেখেন। প্রথমে ধরলেন বাড়লো, তার মানে কি প্লাস এ, পরে ধরলেন কমে গেল মানে কি প্লাস মাইনাস বি বলবো, কমে যাওয়া মানে হ্রাস পাওয়া মানে ডিক্রিজ পাওয়া মানে মাইনাস বলবো, ইনক্রিজ বৃদ্ধি প্লাস বলবো। এবার গুরুত্বপূর্ণ কাজটা করব, এই যে প্লাস সাইন আছে আর এই যে মাইনাস সাইন আছে এই দুইটাকে গুণ করব, গুণ করলে ফলাফলটা কি প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয় না? তার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে জাস্ট এইখানে মাইনাস সাইনটা দিব। তার মানে এইখানে মাইনাস সাইনটা কি, পূর্বের দুইটার চিহ্ন গুণ করে প্লাস আর মাইনাস গুণ করলে গুণফলটা কি মাইনাস, এখানে জাস্ট মাইনাস সাইনটা দিব, দেওয়ার পর আর কোথাও প্লাস মাইনাস সাইন দিব না, এ আর বি গুণ করবো আর নিচে 100 শেষ। তাহলে বুঝতে পারছেন যে এত প্লাস মাইনাসের ব্যাপারটা আসলে কোথায় গিয়া শেষ হয়ে যাবে, এই জায়গায়। এইবার আপনারা বলবেন আমি লিখবো, ধরেন প্রথমে বৃদ্ধি পাইলো তাহলে কি বলবো প্লাস বি প্লাস এ, পরেও ধরেন বৃদ্ধি পাইছে তাহলে কি বলবো প্লাস বি। তাহলে এবার বলেন এখানে কি সাইন দিব, এ প্লাস আর প্লাস গুণ করলে কি হবে প্লাস, তাহলে এখানে প্লাস সাইন, আর কোথাও প্লাস মাইনাস সাইন দিব না, জাস্ট এ আর বি গুণ করবো নিচে 100। তার মানে আমার এ একটা সিচুয়েশন হতে পারে, এ একটা সিচুয়েশন হইতে পারে, ইভেন এমনও তো হইতে পারে প্রথমে হ্রাস পাইছে পরেও হ্রাস পাইছে, তাহলে বলেন এখানে কি সাইন দিব মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে প্লাস, এখানে প্লাস সাইন দিব, এ আর বি গুণ করে দিব নিচে 100 শেষ। এবার বলেন কিছুক্ষণ আগে যে ম্যাথটা করাচ্ছিলাম যে সিগারেটের দাম একবার 20% বেড়ে গেল পরে আবার 20% হ্রাস পাওয়া গেল, তাহলে আমরা এইখানে কোন অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করব, 1 2 না 3? 1 নাম্বার অ্যাপ্রোচটা। ইয়েস, দেখেন এবার কত দ্রুত আসে। প্রথমে 20% বেড়ে গেল মানে কি প্লাস 20, পরে আবার 20% কমে গেল মানে কি মাইনাস 20, এই প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে মাইনাস, আর এইখানে 20 আর 20 গুণ করব নিচে 100। তাহলে দেখেন এটা বিয়োগ হয়ে গেল, এই 2 শূন্য কেটে গেল, মাইনাস রয়ে গেল, তাহলে 4 আর 4 গুণ 2 আর 2 গুণ করলে কত -4। তার মানে আনসারটা কি হবে 4% ডিক্রিজ, মাইনাস সাইন আসা মানে 4% ডিক্রিজ। মনে রাখবেন এই সূত্রগুলো ক্যালকুলেশন করে যদি নেগেটিভ সাইন আসে তাহলে ডিক্রিজ, আর যদি পজিটিভ সাইন আসে তাহলে ইনক্রিজ। বলেন কঠিন লাগলো? আরো সহজ হয়ে গেল না? জি স্যার। এবার আরেকটা মজার কথা বলে রাখি, যদি কমন পার্সেন্টেজ বাড়ে এবং পরে কমে তাহলে আজীবন ফলাফল নেগেটিভ হবে। কমন পার্সেন্টেজ বাড়ে এবং কমে এই কথার অর্থ কি, প্রথমে 20% বাড়ছে পরে আবার 20% কমে গেছে না, তার মানে কমন পার্সেন্টেজ বাড়লো আবার কমলো, তাহলে নেগেটিভ রেজাল্ট হবে আজীবন। এখন যারা ওই ব্রেক ইভেন পয়েন্ট আর সাকসেসিভ রুলকে একসাথে তালগুল পাকায় ফেলে তারা চিন্তা করবে আচ্ছা প্রথমে 20% বাড়লো পরে 20% কমে গেল, তার মানে কি দিন শেষে লাভ না লস না? বিষয়টা কি তাই বলবে না? মানে যারা একটা অ্যামেচার নতুন, আসলে কি তাই? তার মানে আপনি সাকসেসিভ রুলের মিনিংটা কি এটা বোঝেন না, আর ওই ব্রেক ইভেন মিনিংটা কি ওইটা আসলে আমরা বুঝি নাই, এই জন্য প্রবলেম হয়। ব্রেক ইভেন্টের ক্ষেত্রে আপনার প্রশ্নে বলাই থাকবে দিন শেষে লাভ হয় না লস হয় না, সেটা ব্রেক ইভেন পয়েন্ট, কিন্তু ওইগুলো বলা থাকবে না, শুধু যদি এরকম করে বলা থাকে সেক্ষেত্রে সেটা সাকসেসফুল রুল। এবার আসেন আমরা ম্যাথে আসি। প্রথম কোয়েশ্চেনটা দেখেন কি বলছে, আইবিআই এর কোয়েশ্চেন পরীক্ষা আসে, অনেকগুলো কোয়েশ্চেন এই টাইপের আইবিআই এর পরীক্ষা আসছে। ওয়েন যখন, এই ব্যাপারটা কি বলছি আমি, জ্যামিতিতেও ব্যবহৃত হয় প্রচুর, জ্যামিতিতে যখন আসবে তখন দেখাবো। ওয়েন যখন দ্য প্রাইস অফ আ প্রোডাক্ট ওয়াজ ডিক্রিজ বাই 10%, যখন একটা প্রোডাক্টের দাম 10% কমে যায়, দ্য নাম্বার অফ সোল্ড ইনক্রিজ বাই 30%, তখন তার বিক্রিটা 10% 30% কি হয়ে যায় বৃদ্ধি পেয়ে যায়।
ফাইন। এখন তারপরে আমাদেরকে বলতেছে যে হোয়াট ওয়াজ দ্য ইফেক্ট অন দ্য টোটাল রেভিনিউ। তার মানে টোটাল রেভিনিউতে যখন ইফেক্ট বের করতে বলছে তার মানে নিশ্চিত আপনি বলে রাখেন সাকসেসিভ রোল। তা টোটাল রেভিনিউতে কি ধরনের ইফেক্টটা পড়ছে, যেমনটা আমরা বলছিলাম সিগারেটে আলটিমেটলি কি ধরনের ইফেক্ট পড়ছে। তাহলে কি প্রথমে 10% ডিক্রিজ, তাহলে কি বলবো বলেন তো, -10। পরে আবার 30% ইনক্রিজ, মানে কি +30। এই মাইনাস আর এই প্লাস গুণ করলে কি হবে মাইনাস, এখানে মাইনাস সাইনটা দেব। আর উপরে এ আর বি মানে কি 10 আর 30 গুণ করব, নিচে কি 100। শেষ ম্যাথ। তো এই অংশটুকু বিয়োগ করলে থাকে কত, +20। এই 2 শূন্য কেটে দিলে থাকে কি -3। তাহলে বিয়োগ করলে আমাদের কি থাকতেছে 17। অতএব এটা পজিটিভ আসছে, তার মানে কি 17% বৃদ্ধি পাবে, 17% ইনক্রিজড হবে। ধরতে পেরেছেন কিনা? জি স্যার। ওকে, এবার আনসার করেন। এটা আনসার করেন। এটা আইবি এর আসা কোশ্চেন পরীক্ষায়। স্যার 1%। শুধু 1% বললে হবে না, 1% কি ডিক্রিজ না ইনক্রিজ? 1% ডিক্রিজ। ইয়েস ফাইন। দুইটা ম্যাথ খুব সহজ লাগলো না? এখন এই কনসেপ্টটাই আরেকটু কঠিন করে ফেলি। আইবিএ তে আসা কোশ্চেন, চলেন আরেকটু কঠিন দেখি। আরেকটু না, অনেকটাই কঠিন। দেখেন কি বলছে আইবিএ তে আসা কোশ্চেন। ইফ যদি 150 is increased by 60%। আচ্ছা, আপনাদের সাথে কি আমি কখনো কথা বলছি যে ইনক্রিজ বাই, ডিক্রিজ বাই এগুলার মানে কি বোঝায়? আগে ক্লাসে বলছিলাম। তাহলে ইনক্রিজ বাই 60%, তাহলে বর্তমানে কত পার্সেন্ট আছে বলেন তো? ইনক্রিজ 160%। ইয়েস, থ্যাংক ইউ। এভাবেই সবসময় মনে রাখবেন। 20% বাড়ছে মানে বর্তমানে কত পার্সেন্ট আছে? 120%। তার মানে তারা বলতেছে ইফ 150 ইজ ইনক্রিজ বাই 60%, মানে 150 কে যদি আপনি 60% বাড়ায়া দেন, এন্ড এবং দেন এরপর মানে কি এটা সাকসেসিভ রুল, কিন্তু ঠিক পরেই X% ডিক্রিজ, ঠিক তারপরেই যদি আবার X% কমায়া দেন, দ্য রেজাল্ট ইজ 192। ফলাফল হিসেবে আপনি কি পাবেন? 192 পাবেন। প্রশ্ন করা হচ্ছে হোয়াট ইজ এক্স, তাহলে এক্স এর ভ্যালুটা কত? ওই সাকসেসিভ রুলই, কিন্তু দেখেন এবার কিন্তু কঠিন করে ফেলছে। তাহলে আমরা কিভাবে চিন্তা করব? আমি কিন্তু আপনাদের এখন এইটা যদি আপনি করতে চান তাহলে আপনার বেসিকটাই লাগবে। ওই শর্টকাট যদি করতে চান তাহলে আবার আপনি ঝামেলা পাকায় ফেলতে পারেন। তাহলে নর্মাল বেসিকে আসেন। আচ্ছা, আমার প্রোডাক্টের মূল্যটা এবার দেওয়া আছে, আগের কোশ্চেনে কখনোই মূল্য দেওয়া ছিল না, জাস্ট আমরা 100 ধরে কাজ করছি। তো 60% ইনক্রিজ, এই কথার অর্থ হলো বর্তমানে কত পার্সেন্ট আছে? 160%। এখন আপনি কি ভেঙে ভেঙে বের করবেন যে আপনি কি এভাবে বের করতে চান? এইভাবে বের করতে গেলে ভাই আপনি এখনো অনেক পিছায় আছেন, আমি তো এগুলো শিখাই ফেলছি। অফ 150, তো এটা তো অনেক সময়ের ব্যাপার, এভাবে করব না। আমরা সরাসরি 150 এর 60% ইনক্রিজ, এই কথার অর্থ হলো বর্তমানে 160% আছে, তাহলে এই 150 এর 160% বের করব। তাহলে বৃদ্ধি পায়া কত রইলো সেটা বের হয়ে গেছে। এবার ঠিক পরে আবার কি হয়েছে? ঠিক পরে বলেন তো, ঠিক পরে কি X% ডিক্রিজ পাইছে না? এবার দেখেন, আমি যদি বলি 20% ডিক্রিজ, তখন আপনারা কি করতেন? যখন আমি 20% ডিক্রিজের কথা বলি তখন আপনি কি করতেন? বেসিক কি করতেন? বেসিক এটা করতেন না, 100 - 20%, এমনটা করতেন না? মানে 100 - 20 / 100 এমনটা লিখতেন না? মানে 20% ডিক্রিজ বিষয়টাকে এভাবে রিপ্রেজেন্ট করা হবে না, 100 - 20%। তার মানে 100 - 20% মানে 1/100। দেখেন তো এইটাই হবে কিনা? ক্লিয়ার? তাহলে এটা কিন্তু বলতে হবে, বুঝছেন কিনা? এটি হওয়ার কথা কিনা? 20% কমে যাওয়া মানে কি 100 - 20%, তার মানে কি 100 - 20/100, এটা কিনা? বুঝছেন এটা? জি স্যার। এবার আসেন কেন জিজ্ঞেস করলাম বুঝছেন এটা? এর কারণটা হলো, এবার আসেন, এখানে 20 নাই, এখানে 20 নাই, এখানে কি আছে? এখানে আছে হচ্ছে X% ডিক্রিজ।
তাহলে আপনার কি হবে 100 মাইনাস এক্স পার্সেন্ট, তার মানে কি 100 মাইনাস এক্স 1/100। এটা না ক্লিয়ার? মানে বিষয়টা এখন আরো ইজি হয়ে গেল না বুঝতে? তার মানে আমরা এখন কি করব, এইখানে x% ডিক্রিজ হয়েছে, এই কথার অর্থ হলো 100 মাইনাস x%, পার্সেন্ট মানে কি নিচে 100, এটা গুণাকারই থাকবে। তার ফলাফল হিসাবে আপনি কত পাইছেন, এবার যেটা আসবে সেটাই তো ফলাফল, আর ফলাফল হয় 192। বলেন তো সমীকরণটা বুঝেন নাই এমন কেউ থাকলে আমাকে বলেন, আমি আরেকবার বলি, সমস্যা নেই। ভাইয়া মাইনাস এক্সটা একটু আরেকবার যদি বলুন। এই মাইনাস এক্সটা বোঝার জন্যই কিন্তু আমি আপনাকে এই জন্য আলাদা করে একটা উদাহরণ দিছিলাম, যে মাইনাস ধরেন কোনো কিছুর দাম, এখানে ধরেন x% না, এখানে যদি আমার বলে মাইনাস 30%, মানে 30% ডিক্রিজ, এই এক্স এর রিপ্লেসমেন্ট আমি বললাম 30% ডিক্রিজ, তাহলে এটাকে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করবেন? 30% ডিক্রিজ মানে কি বলবেন? 100 মাইনাস 30%, এটা বলবেন না? মানে কি 70%, এটা বলতেছিলেন না? এটাই তো বলতেছিলেন বারবার। 20% কমে যাওয়া মানে বর্তমানে কত পার্সেন্ট আছে? 80%। 30% কমে যাওয়া মানে বর্তমানে কত পার্সেন্ট আছে? 70%। তাহলে এবার বলছেন, কিন্তু এবার আপনি মনে করেন যে 30% ডিক্রিজ না, x% ডিক্রিজ, তাহলে আপনি লেখাটা লিখবেন কিভাবে? মানে এটাকে যদি 100 মাইনাস 30 আর পার্সেন্ট মানে কি নিচে 100, এটাকে ক্যালকুলেশন করলে কি হবে? 70/100, এমনটাই হওয়ার কথা। কিন্তু এবার মনে করেন এখানে 30% ডিক্রিজ না, কত পার্সেন্ট ডিক্রিজ? x% ডিক্রিজ, তার মানে কি 100 মাইনাস x%। তো x এর ভ্যালু যেহেতু নাই, সুতরাং এটা এইভাবেই থাকবে, 100 মাইনাস x পার্সেন্ট মানে কি 1/100। এটা না বোঝার কিছু আছে? আপনি যাতে সহজে বুঝতে পারেন তাই আমি আগে ওইটা দেখাইছি। ক্লিয়ার কি ভাই? জি। এবার সমাধান করি, যারা পারবেন তারা দ্রুত করে ফেলবেন। এখন জাস্ট এটাকে আমরা সিম্পলিফাই করব। এবার সিম্পলিফাই আসি। আমরা কি করতে পারি? আমরা এই শূন্য কেটে দিই, এই শূন্য কেটে দিই। 15 আর 16 গুণ করলে কত আসে ভাই? 240ই হবে। 240 ইন্টু 100 মাইনাস x ডিভাইডেড 100 সমান 192। ওকে, এবার আরেকটা শূন্য সরায় দিই। এবার 224 এর সাথে গুণ হবে, আর গুণ করে 10 এর পাশে নিয়ে যাব, তার মানে ওইখানে 1920 হবে। তাহলে 24 দেয়া যদি গুণ করি তাহলে কত হবে? 2400 মাইনাস 24x। আর গুণ করলে আপনারা কি বুঝছেন না বুঝেন নাই যে এটা কিভাবে হলো? এই পরের লাইনটা। আচ্ছা, এবার 1900 থেকে 2400 বিয়োগ করলে নেগেটিভ আসবে না? সমস্যা নাই, এই পাশেও নেগেটিভ x আছে। বিয়োগ করলে কত আসে ভাই দেখেন তো? 0 আর 8, তার মানে কত? 4800 নাকি 480? হ্যাঁ, ওইটাও কি নেগেটিভ, তাই না? হ্যাঁ, তো নেগেটিভ থাকবে না। এবার আমরা 24 দ্বারা ভাগ করে দিই। -20 আসবে কেন? শুধু x20 আসবে। 20% আসবে। হ্যাঁ, শুধু পার্সেন্টেজ আসবে না, পার্সেন্টেজ 20 আসবে। তো মাইনাস তো থাকবে না, এগুলো তো বুঝেন। হ্যাঁ, ওকে। এই যে এই মাইনাসটা লিখছি, পরীক্ষার হলে এইসব লিখেও সময় নষ্ট করা যাবে না। পরীক্ষার হলে সরাসরি আমরা কি লিখবো জানেন? মানে আমাদের স্মার্ট ওয়েতে ক্যালকুলেশন করতে হবে। পরীক্ষার হলে সরাসরি আমরা বলবো আচ্ছা এটা মাইনাস, এটা তো বড়, ওই পাশে তো মাইনাস। ওকে ফাইন, মাইনাস থাকবে না। তাহলে 24x সমান 4800 লিখব। অতএব এটা দিয়ে কাটলে এখানে 2, তার মানে x এর ভ্যালু কত? 20। এটা হবে পরীক্ষার হলের ক্যালকুলেশন। লাইন সেভ করতে হবে, আজাইরা লাইন লেখা যাবে না। আচ্ছা, সবাই কি বুঝছি? একদম বেসিক ক্যালকুলেশন। ক্লিয়ার? আচ্ছা, আমরা এবার একটু অ্যাডভান্স চিন্তা করি। আমার প্রত্যেকটা ম্যাথে এইভাবে হবে, যদি তার কোনো অ্যাডভান্স ওয়ে থাকে আমি সেটা দেখাবো। আসেন তো আমরা এমনটা চিন্তা করতে পারি কিনা যে 150 পাই, এভাবেই চিন্তা করবেন, বাসায়ও তাই করবেন। নিজের
আপনার থিঙ্কিং লেভেলটা বাড়ানোর চেষ্টা করবেন। সবকিছু রেডিমেড দিবেন না, সবসময় বইয়ের উপর তাকায় থাকবেন না, টিচারের উপর তাকায় থাকবেন না, আপনি একটু ভাবার চেষ্টা করেন। এখানে 160% আমরা করি, তো 160% ক্যালকুলেশন করলে কত পাইছিলাম? 240। তার থেকে আমি আবার x% কমাইবো, এটা পরে আসি। তাহলে 240 আমার বর্তমানে আছে, আর ফলাফলটা আলটিমেটলি কমে গিয়া হয়েছিল কত? 192। তাহলে আপনি একটা কাজ করেন, 240 থেকে 192 বিয়োগ করেন, দেখেন কত আসে। কত আসছে? 48. 48। এখন আপনার কাছে জানতে চাইছি কি জানেন? x এর মান। x মানে কি? x%। x% না, পার্সেন্ট। তার মানে আমার কত পার্সেন্ট কম এখানে দেখেন তো। 192 যে হলো, 240 থেকে 192 কত কম? 48 কম। তো এটা পার্সেন্টেজে কত? 240 থেকে 192 কত কম? 48 কম। তাহলে এটা পার্সেন্টেজে কত কম? তার মানে কত কম? 48 কম। কার মধ্যে 48 কম? এই মনে আছে কিনা? যদি আমরা এটা কি ডিক্রিজের ম্যাথ না? পার্সেন্টেজের ম্যাথ, ইনক্রিজ ডিক্রিজ হোয়াট পার্সেন্ট অফ। তাহলে এটা কি ডিক্রিজের ম্যাথ। তাহলে ডিক্রিজ হইতে গেলে কোন ভ্যালুটা বেস, কোন ভ্যালু হয়? বড়টা না ছোটটা? বড়টা, মনে আছে না? বড়টা হবে। বড়টা। তার মানে 240 এর মধ্যে 48 কমছে, তাহলে ইনটু 100 এ কত? ক্যালকুলেশন করলেই তো আমাদের হয়ে যাচ্ছে। এই শূন্য কাটলাম, 24 দিয়ে 48 কে 2 দিয়ে কাটলাম, অতএব আমার কত আছে? 20%। ইয়েস, সেটাই আনসার। বিষয়টা কি বুঝছেন যে দ্রুত ক্যালকুলেশনটা কিভাবে করব? ওকে, জি স্যার। আসেন তাহলে আমরা নেক্সটে যাই। এবার দেখেন আইবি এর আরেকটা কোশ্চেন। পরপর কিন্তু আমি যত জটিলতা তৈরি করতে পারে তারা, আমি কিন্তু সব কিন্তু নিয়ে আসছি এখানে। প্রথমে দুইটা খুব সহজ, তারপর একটা সিভিয়ার কঠিন, এরপর একটা আরো একটু জায়গা, মানে এই সাকসেসিভ রুলগুলোকে কত ভাবে ভাবানো যায়, সবগুলাই কনসেপ্টে আইবিএর থেকে আমি নিয়ে আসছি এখানে। এর বাইরে আর তারা কিছু দেয় নাই। লাস্ট বাংলাদেশ ব্যাংক এডিতে একটা দিছিল, সেটা আমি দেখাবো এটার পরে। এখানে দেখেন কি বলছে, ইফ যদি দ্য প্রাইস অফ পেট্রোল ইনক্রিজ বাই 25%, যদি পেট্রোলের দাম 25% বেড়ে যায়, এন্ড রাজু ইন্টেন্ড টু স্পেন্ড অনলি অ্যান এডিশনাল 15% অন পেট্রোল। তো রাজু সে রাজি আছে বড়জোর 15% পর্যন্ত বাড়াইতে। মানে সরকার পেট্রোলের দাম 25% বাড়ায় দিছে, কিন্তু রাজু আপনার ছোট ভাই সে বড়জোর রাজি আছে কত? 15% পর্যন্ত বাড়াইতে। মানে বর্তমানে পেট্রোলের দাম যদি 100 টাকা হয়, তাহলে 25% বাড়াইলে বর্তমানে পেট্রোলের দাম দাঁড়াবে, ইনক্রিজ করার পরে পেট্রোলের দাম দাঁড়াবে 125 টাকা, কিন্তু রাজু দিতে রাজি আছে কত? 115 টাকা। বিষয়টা হচ্ছে এইরকম। ফাইন, এইবার বলতেছে দেখেন রাজু কিন্তু 125 টাকার মধ্যে 15 টাকা দিতে রাজি আছে, তার মানে এখনো সে 10 টাকা দিতে রাজি না। তার মানে সে কি করবে? 10 টাকার সমমূল্যের কম পেট্রোল কিনবে। এটাই তো গল্পটা। এখন বলছে হাউ মাচ পার্সেন্ট, কত পার্সেন্ট উইল হি রিডিউস, কত পার্সেন্ট সে কমাবে, দ্য কোয়ান্টিটি, পরিমাণ কত পার্সেন্ট কমাবে, কিসের পরিমাণ? অফ পেট্রোল পারচেজ। তাহলে তার পেট্রোল কেনা কত পার্সেন্ট কমাতে হবে? আপনাদের নিশ্চয় মনে আছে, আমি এর আগেও বলছিলাম ইংলিশ ম্যাথগুলো কোথায় কোথায় ভেঙে ভেঙে বাংলা করতে, প্রিপোজিশন, কনজাংশন, ক্লজ মার্কের এই সকল জায়গায় আমিও কিন্তু দেখেন এভাবেই বাংলা করছি। এখন আমার ভাষাটা খুব সহজে ধরা যাচ্ছে। এখন পুরা ম্যাথটা যদি আরেকবার বলি, যে সরকার মানে এখানে ধরেন আপনার পেট্রোলের দাম যদি 25% বেড়ে যায়, রাজু যদি 15% পর্যন্ত বাড়াইতে রাজি থাকে, তাহলে রাজু কত পার্সেন্ট পেট্রোল কেনা কমাবে সেটা আমাদের কাছে জানতে চাইছে। তাহলে এভাবে চিন্তা করেন, আমি একটু গ্রাফিক্যালি আপনাকে দেখাই, একটু মজা করে বলি। ধরেন এটা হচ্ছে রাজুর বাসা। তো রাজু তার জিএফ এর বাসায় যায়, হ্যাঁ, প্রতিদিন বিকালবেলা জিএফ এর সাথে দেখা করতে চায়। তার নর্মালি প্রতিদিন জিএফ এর বাসায় গেলে তার বড় ভাইয়ের কাছ থেকে 100 টাকা নিলেই হয়, কারণ যাইতে যে পরিমাণ পেট্রোল লাগে তার দাম 100 টাকা। ফাইন, হঠাৎ করে সরকার পেট্রোলের দাম 25% বাড়ায় দিল। তার মানে এখন যদি রাজু যাইতে চাই পর্যন্ত, তাহলে তো তার 25% বাড়ায়া বর্তমানে লাগবে হচ্ছে 125 টাকার পেট্রোল, কিন্তু তার তো কামাই নাই। তো সে তার ভাইয়ের কাছে খুব আবদার করতেছে, না বাড়াও, দাও, আরো দাও, আরো দাও, আদারস দিতে পারতেছে, ইত্যাদি ইত্যাদি। তখন বড় ভাই কি করবে? বাধ্য হয়ে তাকে দিল, ওকে ফাইন, ঠিক আছে, আমি বড় জোর তোকে দিতে পারবো 115 টাকা পর্যন্ত। তার মানে ওকে
ঠিক আছে, সে এতেই খুশি। তার মানে কি, সে বর্তমানে 115 টাকা দিয়া যদি পেট্রোল কিনে, তাহলে কি সে তার ওই মনের মানুষের বাসায় সরাসরি যাইতে পারবে, না কিছুক্ষণ যাওয়ার পরেই মানে বাসার ঠিক আগে আগে পেট্রোল ফুরিয়ে যাবে? বিষয়টা কি তাই না? তার মানে তাহলে তাকে এখন কি করতে হবে? তাকে এখন এই পরিমাণ রাস্তা হেঁটে যাইতে হবে। তো এই যে পরিমাণ রাস্তাটা হাঁটলো, তার জন্য সে যে ছাড়টা দিল, সেই ছাড়ই হচ্ছে সে কত পার্সেন্ট পেট্রোল কিনা কমাইলো, সেটা জানতে চাওয়া হয়েছে। দেখেন তো গল্পটা বুঝছেন কিনা? তাহলে এখন আমি এই বিষয়টাকে যদি আলটিমেটলি এবার বলি, ধরেন পেট্রোলের দাম 100 টাকা, তো সরকার পেট্রোলের দাম বাড়াইছে কয় পার্সেন্ট? 25%। এবার কিন্তু আমি আউট অফ দ্য বক্স ক্যালকুলেশন করে দেখাচ্ছি। তাহলে সরকার যদি পেট্রোলের দাম 25% দাঁড়ায়, তাহলে বর্তমানে পেট্রোলের দাম দাঁড়াইছে কত? 125 টাকা। কিন্তু রাজু রাজি আছে কত পার্সেন্ট পর্যন্ত দিতে? রাজু রাজি আছে 15% পর্যন্ত দিতে। তাহলে 15% পর্যন্ত দিতে রাজু যদি রাজি থাকে, তার মানে সে রাজু দিচ্ছে কত? রাজু দিচ্ছে হচ্ছে আপনার 115 টাকা। তাহলে সে দিচ্ছে না কত? 10 টাকা। এই দেখেন তো, দিচ্ছে না কত? 10 টাকা। তার মানে রাজু আসলে তাহলে কত পার্সেন্ট পেট্রোল কিনা কমাইছে? এইবারও তো কি টার্গেট বাই বেস ইনটু 100, ওই একই সূত্র। তাহলে টার্গেটটা কি? সবাই বলেন টার্গেটটা কি? না, টার্গেট কত? টার্গেট কত? 10 টাকা। হ্যাঁ অনেকবার, এই 15 কিসের? অনেকবার বলছি। সরি 10 10। টার্গেট মানে কি? রিজাল্ট। তার মানে আমার সে কত টাকার পেট্রোল কম কিনবে? 10 টাকার পেট্রোল কম কিনবে। এটা কি ডিক্রিসের ম্যাথ না? এই কথা বলেন, ডিক্রিসের ম্যাথ কিনা? তাহলে সে যে 10 টাকার পেট্রোল কম কিনবে, এবার আসেন বেস। তো বেস নরমালি আমরা কোথায় জানি? কার উপর যখন আমাদের কমাইতে হয় তখন বেসটা কি থাকে? বড়। তাহলে বেসটা কি হবে? ইয়েস, তার মানে 125 টাকায় 10 টাকা কমাতে হবে ইনটু 100%। কত? শেষ ম্যাথ, তাই না? 25 দিয়ে কাটলে এখানে কত? 5, 25 দিয়ে কাটলে এখানে কত? 4, 5 দিয়ে এখানে কাটলে কত? 2, 4 দুগুণে কত? 8। তাহলে কত পার্সেন্ট পেট্রোল কিনা কমাইতে হবে? 10%। কি ভাল লাগে নাই ভাই? এখন 8% তো পজিটিভ আসছে। তো পজিটিভ 8% কি আসছে? আমরা কি ওইভাবে ক্যালকুলেশন করছি, মানে ওই সূত্র দিয়ে করছি? না না, তাহলে তো এটা চিন্তা করা যাবে না। আমাকে জানতেই চাইছে তাকে কত পার্সেন্ট কমাইতে হবে, তাহলে যেটা রেজাল্ট সেটাই তো নেগেটিভ, মানে এত পার্সেন্ট কমাইতে হবে। ওইটা তো ওইটা না, ওইটা না, সরাসরি ওইটা না। কনসেপ্টের মধ্যে, হ্যাঁ কনসেপ্টের মধ্যে প্যাটার্ন চেঞ্জ আছে না, তখন তো আপনার চিন্তা করে আসতে হবে। ক্লিয়ার কি বিষয়টা? ওকে, তাহলে এবার আসেন বাংলাদেশ ব্যাংকে কি আসছিল সেটা দেখি। বাংলাদেশ ব্যাংক ওইটা দেখি 25 আর 15 ডিফারেন্স যেটা আছে ওইটা দিক দিয়ে ম্যাথ করলে হবে না? হ্যাঁ হবে তো। আপনি হ্যাঁ আপনি 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 এভাবে করতে পারেন যে 125 টাকায় কমাতে হবে 10 টাকা, অতএব 1 টাকায় কমাতে হবে এত টাকা, অতএব 100 টাকায় কমাইতে হবে এত টাকা। 10/125 ইন্টু 100। বুঝা গেল? এটা হলো বেসিক ক্যালকুলেশন। এইগুলো শেখাবো হচ্ছে আমাদের বেসিক ম্যাথের কোর্সে, ওইগুলো শেখাবো। কিন্তু আমি এই সব জায়গায় এইগুলো শেখাবো না। এইসব জায়গায় আমাদের আরো অ্যাডভান্স ওয়েতে ক্যালকুলেশন করতে হবে, কারণ ম্যাথের এখানে ভাষাগত এত জটিলতা আসবে। ডিরেক্ট যেটা ইনক্রিজ বাই 25% আর এডিশনাল 15%, এন্ড এই দুটো ডিফারেন্সিয়েট যেটা 10%, ওইটাকে দিয়ে একসাথে করা যায় না? এত মানে এত কিছু না লিখে 10 ডিভাইড বাই 125 100%। শোনেন, হ্যাঁ হ্যাঁ শোনেন, আপনি অ্যাডভান্স মানুষ, আপনি কি এসব ডং করবেন? আপনি শুধু ম্যাথটা দেখলেন, ও আচ্ছা 25 আর 15, তার মানে 125, তাহলে 25 25 কত? 10, তাহলে 10, তাহলে 125 এর মধ্যে 10 ইন্টু 100। আপনার পরীক্ষার হলে ক্যালকুলেশনটুকু এইটুকু। বুঝা গেল? হ্যাঁ স্যার, আমি এটা বলছিলাম। আপনি এটা বলছেন না? হ্যাঁ স্যার, এটা তো এটা, হ্যাঁ এটা হলো কাদের জন্য? সুপার অ্যাডভান্স, মানে পরীক্ষার হলে ক্যালকুলেশন এটা। কিন্তু আমি যদি শুধু এইটাই করাই, তাহলে এখানে শিখতে আসছে যারা, তারা কিছু শিখছে? তাদের ভিতরে মানে মনোজগতের কোনো পরিবর্তন আসবে যদি শুধু আমি এইটাই বলি? তার মানে এই জন্যে আমরা এই পুরো বেসিক পুরো জায়গাটা একদম গ্রাফিক্যাল প্রেজেন্টেশন সহ, যাতে করে তার মনোজগতে আঘাত হানে যে আসলে ও আচ্ছা তাহলে এই গল্প বুঝে। এটা হলো সবকিছু শিখাইছি, এবার পরীক্ষার হলে কি করবেন? এই হলো পরীক্ষার হলের ক্যালকুলেশন। ওকে ফাইন, শেষ। আসেন আমরা তাহলে পরে আসি। যেটা বলছিলাম বাংলাদেশ ব্যাংকের কোশ্চেন যেটা আসছিল, সেটা কই? সেটা
আচ্ছা আর নাই কেন, কি করলো এখানেই শেষ করে দিছে। আচ্ছা শেষ কোশ্চেনটা ওরা দেই নাই মনে হয়, কি করলো। আচ্ছা আমি বলে দিচ্ছি কোশ্চেনটা কেমন ছিল, আপনারা হয়তো নিশ্চয়ই দেখছেন। এমন একটা প্রশ্ন ছিল যে একটা গার্মেন্টস ফ্যাক্টরি, ধরেন টি শার্ট, হ্যাঁ বলেন। কোশ্চেনটা আমার এখানে আছে শিটে। প্রশ্নটা এমন ছিল যে ইন আ ফ্যাক্টরি একটা ফ্যাক্টরির মধ্যে এইলস ডপ 10% ইচ স্টেজ, প্রত্যেক স্টেজে নাকি 10% করে কি হইতে থাকে, কমতে থাকে, প্রত্যেক স্টেজে 10% করে ডপ হইতে থাকে। আচ্ছা তারপরে বলছে কাটিং, সুইং অ্যান্ড ফিনিশিং, তিনটা স্টেজ আছে। একটা টি শার্ট বানানো হবে তিনটা স্টেজ। প্রথম স্টেজটা হচ্ছে কাটিং, এখানে 10% কমে যাবে। তারপরে হচ্ছে সুইং, তারপর হচ্ছে সুইং এ কমে যাবে রিমেনিং এ 10%। এরপরে বাকি রিমেনিং যা আছে তার আবার ফিনিশিং এ গিয়ে কমবে 10%। প্রশ্ন করা হচ্ছে টু শিপ 729 ফ্লোলেস শার্ট, মানে আলটিমেটলি 729 এতটি শার্ট বের হয়েছে 100% পিওর হয়ে, এগুলা শিপমেন্ট করা হবে। প্রশ্ন করা হচ্ছে হাউ মেনি স্টার্টিং ম্যাটেরিয়াল ইন শার্ট আর নিডেড, তাহলে স্টার্টিং ম্যাটেরিয়াল কত হবে, মানে প্রাথমিক অবস্থায় কি পরিমাণ কাপড় আসলে লেগেছিল। এটাও কিন্তু সাকসেসিভেরই ম্যাথ, তবে তিনটা ঘটনা একটু বোঝার চেষ্টা করেন, কত সিম্পল হইতে চিন্তা করা যায়। আপনি জানেন না, ধরে নেন আমার প্রাথমিক অবস্থায় এক্স পরিমাণ কাপড় লাগবে, একদম র কাপড় যেটা এরকম, ওকে ফাইন। এইবার এটাকে আপনি টি শার্টের জন্য কি করছেন, কাটিং করছেন। এই যে টি শার্টের জন্য এই জিনিসটাকে আপনি কাটিং করলেন, কাটিং করার পর আপনার কাটিং এ করে কমে গেল 10%। আচ্ছা কাটিং এ 10% কমে গেলে আছে কয় পার্সেন্ট, কথা বলেন। 90%। তার মানে এক্স এর 90% আছে, 90% মানে কি 90/100। এবার আমার কাটিং শেষ, মানে কাটিং শেষ, এবার আমি সুইং করব। যখন আমি সুইং করতে গেলাম তখন আরো 10% হ্রাস পাইলো। তার মানে আমার আছে এই মুহূর্তে এইটুকুর আবার 10% হ্রাস পাবে। এই 10% হ্রাস পাবে মানে বর্তমানে কত পার্সেন্ট আছে, 80%। কেন 90%? 90%, সবসময় 100 এর উপর। এটা আবার নতুন এক জিনিস, পুরাতন ইতিহাস ভুলে যান, এটা পুরাটা আবার নতুন এক জিনিস। এইটার আবার 10% কমে যাবে, তাহলে বর্তমানে কত পার্সেন্ট আছে, 90%। তাহলে তার আবার 90% আমরা করবো, এটার আবার 90% করবো। সুইং এর আমার 10% হ্রাস পায়, আছে 90%। এবার সুইং এর পর এই জিনিসটাকে একদম ফিনিশিং এ যাব, আমরা একদম ফিনিশিং এ যাব, ঠিক আছে। তো ফিনিশিং এ গিয়া আমার আলটিমেটলি আরো কি হয়ে গেল, 10% হ্রাস পাইলো। ফিনিশিং এ গিয়ে আরো 10% হ্রাস পাইলো। তাহলে এই মুহূর্তে আর কয় পার্সেন্ট আছে, আবার যদি 10% হ্রাস পাই কয় পার্সেন্ট আছে, আবারও 90% আছে, 90%। আবারও 90% আছে। মানে পুরো জিনিসটা এবার আবার একটা ফ্রেশ জিনিস চিন্তা করেন, আবার এই জিনিসটা পুরাটাকে 100% চিন্তা করেন। এবার 90% এর থেকে আবার এখান থেকে 10% কমে যাবে, তাহলে থাকবে কত, 90%। তার মানে আবার 90%। এরপর যে শার্টটা বের হয়ে আসছে, সেটা কয়টা শার্ট বের হয়ে আসছে, 729টা শার্ট বের হয়ে আসছে। এইগুলা এবার শিপমেন্ট করবেন। প্রশ্ন করা হচ্ছে প্রাথমিক অবস্থায় কত ছিল, ধরিলাম এক্স, এবার এটা ক্যালকুলেশন করলে এক্স এর মান যেটা সেটাই आंसर। তাহলে 0 0 0 0 0 0, তার মানে আমার নিচে আছে এই 0 আর 3 1000, উপরে আছে 999। আমি আপনাদের এগুলা শিখাবো যে কিছু সূচক, হ্যাঁ কিছু সূচকীয় সংখ্যা আপনার একদম ছোটস্থ থাকতে হবে পরীক্ষার হলের জন্য। তার মানে 3টা 9 যদি গুণ করলে 729 হয়, ঠিক আছে। এটার জন্য দ্বিতীয়বার সময় নষ্ট করা যাবে না, এবং ম্যাথ ক্যালকুলেশন না করেও আনসার খুব দ্রুত করে ফেলা যায়। অর্ধেক ক্যালকুলেশন করেই আপনি অপশনের দিকে তাকায়া সমান কত, 729। এই 729 এই 729 কাটা গেল, অতএব আর গুণ করলে এক্স এর মান কত, 1000। শেষ। আপনারা কি বুঝছেন কিছু, হ্যাঁ বলেন বলেন। আনসার এইখানে ম্যাথটা নাই, এইখানে
ওইখানে ম্যাথটা ওরা ওই যে আপনার বোর্ডে দেয় নাই, হ্যাঁ, যখন অরিজিনালি ক্লাসটা নিব আবার শুরু থেকে তখন পূর্ণাঙ্গভাবে পাবেন এবং আপনারা তখন পিডিএফও পাবেন। তো ওরা এখানে দেয় নাই, আমি এটা বললাম আর কি, জাস্ট শীট থেকে বললাম, আমি যেটা রেডি করছি ওই খসড়া শীট থেকে বললাম আনসার। এটা এমসিকিউ ম্যাথ, এই যে কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংক এডিট যে এমসিকিউ পরীক্ষাটা হলো না, ওই এমসিকিউ পরীক্ষা এটা আসছে। আপনারা কি বিগত সালে কোয়েশ্চেন দেখেন না? শোনেন, আপনাদের একটা সহজ সুন্দর কথা বলি, প্রতি শুক্রবার শনিবার নবম গ্রেড থেকে 20তম গ্রেড যা যে গ্রেডের পরীক্ষায় হোক না কেন, সবগুলো প্রশ্ন কালেক্ট করে ফেসবুক থেকে সমাধান করে নোট করে ফেলবেন। এটা আপনার টানা পরীক্ষা চাকরি পাওয়ার আগ পর্যন্ত যদি আপনি এই স্টেপটা মেনটেন করেন, বিশ্বাস করেন আপনার এইখানে একটু দৌড়ানি, ওইখানে একটু দৌড়াদৌড়ি, ওইখানে একটু দৌড়াদৌড়ি, এগুলা করে সময় নষ্ট করতে হবে না। এখন সমস্যা হলো এই জিনিসগুলো আপনারা সহজে নিতে চান না, এইসব কথা আপনাদের ভালোও লাগে না, চিন্তাও করতে চান না, অথচ রিল দেখবেন সারাদিন, সময় নষ্ট হবে। ঠিক আছে, আসেন আমরা পরে যাব। হ্যাঁ, এনটিআরসির প্রশ্ন সমাধান আছে কি? আচ্ছা, এগুলো নিয়ে আমরা ক্লাস শেষে কথা বলবো। হ্যাঁ, ক্লাসের ভিতরে আমরা ম্যাথের বাইরে কোনো আলোচনা আনবো না, অন্য যত সকল আলোচনা আছে সবগুলো আমি ক্লাস শেষে সময় দিব। ওয়েট, এটা উত্তর পরে দিব, এখন না, এখন শুধু ম্যাথে থাকেন, এখন শুধু এখানে থাকেন। এবার আসলে আমরা বল, আমাদের রিটেন কি করে? ওরে ভাইরে করাবো, প্রত্যেকটা যেগুলোর থেকে আমার রিটেন লাগবে, যে টপিক থেকে রিটেনে কোয়েশ্চেন মাস্ট বি আসে ওখানে আমি করাবো। যেমন এই পার্সেন্টেজের রিটেন আছে, আপনাদের জন্য পার্সেন্টেজে 3টা রিটেন ম্যাথ রাখছি, আইবি এর খুব জটিল ম্যাথ রাখছি, টেনশন করেন না, করাবো। এমসিকিউ রিটেন দুইটাই করাবো। হ্যাঁ, আপনাদের ঠকাবো না, টেনশন করেন না। আসলে একটা কোয়েশ্চেন দেখি এবার, বেশ বড় একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা নেওয়া হয়েছিল আগারওয়াল থেকে, কিন্তু আগারওয়ালের জাস্ট ফিগারগুলো চেঞ্জ করে বাংলাদেশ আইবিএ তারা তাদের পরীক্ষায় চাকরি পরীক্ষা দিয়েছিল, জাস্ট ফিগারগুলো চেঞ্জ করে। ম্যাথটা একটু বুঝেন। এখানে কি বলছে যে ইন আ ক্লাস, একটা ক্লাসের মধ্যে 120 স্টুডেন্ট, 120 জন স্টুডেন্ট আছে, আর মেল, এটা আবার জিমের ক্লাবেও আছে। একটা ক্লাসে 120 জন স্টুডেন্ট, ওরা হচ্ছে কি মেল স্টুডেন্ট, তার মানে 120 জন হচ্ছে আপনার মেল স্টুডেন্ট, এন্ড এবং 100 স্টুডেন্ট আর ফিমেল, এবং 100 জন স্টুডেন্ট হচ্ছে কি আপনার ফিমেল স্টুডেন্ট। এবার বলতেছে যে এবার একটা স্টেপ শেষ হলো, আরেকটা স্টেপ শুরু হলো। 25% অফ দ্য মেল স্টুডেন্ট যা আছে তার 25%, তার মানে মেল স্টুডেন্ট যতজন আছে তার 25%, মেইলের 25%, এন্ড এবং 20% অফ ফিমেল স্টুডেন্ট, এবং ফিমেল স্টুডেন্টের 20% আর হয় ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। তার মানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এর সংখ্যাটা কেমন সেটা তারা বলে দিছে। মেইলের 25% আর ফিমেলের 20% যোগ করলে যেটা পাবেন সেটা হচ্ছে টোটাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। এরপরে কি বলতেছে, 20% অফ দ্য মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, মানে মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যা আছে তার 20%, and 25% of the female engineering student, এবং ফিমেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যা আছে তার 25% পাস করেছিল দ্য ফাইনাল এক্সাম, ফাইনাল পরীক্ষায়। প্রশ্ন করা হচ্ছে হোয়াট পার্সেন্ট অফ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পাসড ইন এক্সাম, তাহলে কত পার্সেন্ট ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পরীক্ষায় পাস করেছিল। তার মানে যে পরিমাণ স্টুডেন্ট পাস করছে ওরা ইঞ্জিনিয়ারিং এর কত পার্সেন্ট সেটা জানতে চাওয়া হয়েছে। তার মানে এই ম্যাথটা কিন্তু আপনার কাছে, ম্যাথটা সহজ কিন্তু পরীক্ষার হলের জন্য সহজ না, এত হিবিজিবি চিন্তা। আমরা আসি একটু চিন্তা করি। আমাদের প্রথমে আসি মেল স্টুডেন্ট কতজন? 120 জন। এই 120 জনের কত পার্সেন্ট বলেন তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট? মেল 120 এর কত পার্সেন্ট ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট? 25%, না? 25% মেল স্টুডেন্ট and 20% ফিমেল স্টুডেন্ট আর ইঞ্জিনিয়ারিং। তাহলে আমি ইঞ্জিনিয়ারিং মেলটা বের করে ফেলি। ইঞ্জিনিয়ারিং মেল স্টুডেন্ট কত পার্সেন্ট? 25%। তার মানে আমরা কি বলবো, 120 এর 25% বের করব। অনলি 25%, কিন্তু 125% বলেন না, এটা মোর বা ইনক্রিজ বলে নাই। তার মানে এটা যদি এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে 5 দিয়ে কাটলে এখানে কত, 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে এখানে কত, 3 4 12, তার মানে 30।
তাহলে আমার মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে কতজন? 30 জন। এবার আসেন ফিমেল স্টুডেন্টে আসি। ফিমেল স্টুডেন্ট কতজন? 100 জন। তো এই 100 জনের মধ্যে কত পার্সেন্ট আপনার ইঞ্জিনিয়ারিং ফিমেল স্টুডেন্ট? 100 এর 20% কিনা দেখেন তো, 20% অফ দ্য ফিমেল। তার মানে 20% মানে কি? 20/100, তার মানে কতজন? 20 জন। তাহলে আমি যদি এইটুকু বলি যে আমার টোটাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কতজন? 50 জন। ইয়েস, 50 জন। এবার আসেন বাকি আরেকটা গল্পে যাই। আমার টোটাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পাইলাম, এবার তারা কি বলতেছে জানেন? এরপরে এখান থেকে দেখেন 20% অফ দ্য মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট and 25% of the female engineering student pass the final exam. তাহলে ফাইনাল এক্সামে পাস করছে কতজন সেটা আমরা বের করি, মেল এবং ফিমেল মিলিয়ে। তাহলে এবার আমরা এই কথা বলবো যে আমার মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল কতজন? বলেন তো, মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল কতজন? 30 জন। 30 জন। ইয়েস, রাইট। এই 30 জনের মধ্যে পাস করছে কতজন সেটা বের করব। পাস করছে কত পার্সেন্ট? 20% না? মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের 20% পাস করছে, তাহলে 30-এর 20% এবার 20% মানে কি? 20/100, তার মানে কত? 6% না, 6 জন। তার মানে মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট 30 জন, তার মধ্যে পাস করছে 6 জন। এবার আসি ফিমেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমার আছে কত? 20। এই 20-এর মধ্যে পাস করছে কত পার্সেন্ট? 25% পাস করছে। তাহলে 25/100, ঠিক আছে? তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কত আসে ভাই? 5 জন। তাহলে টোটাল পাস করছে কতজন? এখন যদি বলি টোটাল পাস করছে কতজন, টোটাল পাস করছে হচ্ছে 11 জন। ওকে, আমাদের দুইটা জিনিস শেষ। আমাদের যে জিনিসটা জানতে চাইছি, কি জানতে চাইছি এবার দেখেন, হোয়াট পার্সেন্ট অফ, মানে পার্সেন্টেজ জানতে চাইছে। তাহলে এটা ইনক্রিজেরও না ডিক্রিজেরও না, এটা হোয়াট পার্সেন্ট অফ টাইপের ম্যাথ। তাহলে পার্সেন্টেজের মানের সূত্রটা আমরা কি বলছিলাম? টার্গেট বাই বেস ইনটু 100, সেটা তো নিশ্চয়ই জানেন। এবার মান বসাবো। আচ্ছা, আমার বেস কি হবে বলেন তো? হোয়াট পার্সেন্ট অফ, এরপরে যা থাকে তাই বেস না? এরপরে কি আছে? ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তার মানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কতজন? এই 50 জন। তার মানে আমার এখানে হবে কি? 50। এবার টার্গেট পাস দা এক্সাম, তাহলে এক্সামে পাস করছে কতজন? টোটাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের 11। এবারে উপরে 11 ইনটু 100, শেষ ম্যাথ। দেখেন আপনার কাছে তো মনে হয়েছে এটা না জানি কি ভয়ানক বিষয়, খুব যে জটিল তা কিন্তু না। 22%। এই বুঝছি সবাই? আলহামদুলিল্লাহ। জি স্যার। ওকে, টার্গেটটা একটু বল। টার্গেট মানে হলো ফলাফল আর কি। সূত্র। ম্যাডাম আপনি কি ওই ক্লাসটা করছিলেন টার্গেট বাই বেস নিয়ে যখন বেসিক আলোচনা করছিলাম? না না। আচ্ছা, যদি না করে থাকেন সমস্যা নেই, ওই ক্লাসটা আমি আবার নিব। আপাতত খালি শুধু দেখতে থাকেন, আমরা ওই ক্লাসটা নিব, ওই জিনিসগুলো ক্লিয়ার করে তারপরে আপনাদের এখানে নিয়ে আসবো, আদারওয়াইজ বুঝবেন না দ্রুত। এখন আসেন তাহলে আমরা পরে কোশ্চেনে যাই, দেখি আর একটা কোশ্চেন কি আছে। কয়টা বাজে? 10। বেশিক্ষণ কোশ্চেন আমরা নিব না, খুব দ্রুত আপনাদের আজকে ক্লাসটা শেষ করব। আর দুইটা কোশ্চেন দেখাবো। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন কি বলছে, খুব সুন্দর একটা কোশ্চেন। এই টাইপের কোশ্চেন বারবার ওরা দেয়, এই কনসেপ্টের কোশ্চেন। আ ফুটবল টিম ওন ইটস ফার্স্ট 8 গেম। একটা ফুটবল টিম কি করে? প্রথম যে খেলাগুলো খেলে, ওই ইট ফার্স্ট 8 গেমস অফ দ্য সেশন, ওই সেশনের প্রথম 8টা গেম সে খেলায় জিতে যায়। এন্ড দেন তারপর 25% অফ ইটস রিমেনিং গেম, তাহলে বাকি গেম যেগুলো থাকে তার 25% সে আবার জিতে। তাহলে প্রথমে 8টা জিতে, 8টা জিতার পর বাকি যা থাকে তার আবার 25% জিতে। জিতার পর ইফ যদি ইট ওন 50% অফ ইটস গেমস ফর দ্য এন্টায়ার সেশন,
তার মানে ওই সেশনে মোট যতগুলো খেলা হয় তার অর্ধেক খেলা দিন শেষে সে জিতে। তার মানে দেখেন ওইখানে মোট কতগুলো সেশনে, ওই সেশনে মোট কতগুলো খেলা হয় সেটা আমরা জানি না, ধরে নেব, কিন্তু প্রথম 8টা জিতে, তাহলে টোটাল থেকে প্রথম 8টা বাদ দিলে যা থাকে তার আবার 25% জিতে, এবং এন্টায়ার সম্পূর্ণ মিলায়া পুরো সেশনে সে জিতে হচ্ছে 50%। প্রশ্ন করা হচ্ছে তাহলে হাউ মেনি গেমস ডিড ইট প্লে দ্যাট সেশন, তাহলে ওই সেশনে কতগুলো খেলা হয়েছে জানি না, ধরে নেই আমরা পুরো একদম রিটেন ক্যালকুলেশন করে আপনাকে দেখাই। লেট আমরা ধরে নিলাম টোটাল নাম্বার অফ গেম, কি পরিমাণ খেলা হয়েছে সেটা আমরা জানি না, ধরে নিলাম এক্স, মানে ধরেন একটা সেশনে পুরো সেশনে এক্স সংখ্যক গেম খেলা হয়েছে। ফাইন, এখন এই এক্স এর মানটা আমার কাছ থেকে জানতে চাইছে, তো এটা যদি আমি বের করতে চাই তাহলে আমার একটা সমীকরণে আশ্রয় নিতে হবে। প্রশ্ন হচ্ছে কার সমীকরণ বের করব বা তৈরি করব, এটা বোঝা খুব জরুরি। আসলে আমরা সমীকরণ যেটা তৈরি করব সেটা হচ্ছে সে টোটাল কি পরিমাণ খেলা জিতছে সেইটার সমীকরণ দাঁড় করাবো, টোটাল কতগুলি খেলা জিতছে সেটা। তাহলে কতগুলো খেলা জিতছে বলেন তো, টোটালের কয় পার্সেন্ট খেলা জিতছে সে ওই সেশনে? 50% জিতছে না? তার মানে এক্স এর 50% মানে কি 50/100, তো এটা ক্যালকুলেশন করলে কি 50% মানে হলো x/2, তার মানে এই x/2 অংশ খেলা জিতছে, এটা আমার সমীকরণের একটা পার্ট হবে। কোন পার্ট? ডান পার্টে আমরা সেটা লিখবো অ্যাকর্ডিং টু দা প্রবলেম। সে মোট খেলার কত পার্সেন্ট খেলা জিতছে? মোট হলো x, তার 50% জিতছে, তার মানে কি 50/100। এইটুকু বুঝছেন কিনা বলেন তো? জি স্যার। এখন তার ইতিহাসটা এই পাশে লিখবো, তাহলে তার মোট সেশনে কি পরিমাণ খেলা জিতছে সেই দুইটা অংশ যোগ করে দিলেই তো আমার টোটাল খেলার অর্ধেক জিতছে সেটা সমান হয়, তো সেটাই আমরা বের করব। আসেন প্রথমে কয়টা জিতছে জানি? 8টা জিতলো, ওকে ফাইন। এরপরে রিমেনিং যা আছে, রিমেনিং কত আছে বলেন তো? x-8 ইয়েস, ফাইন, থ্যাংক ইউ। এই রিমেনিং এর কয় পার্সেন্ট জিতছে? 25 তাহলে এই অংশ প্লাস এই অংশ মিলেই কি সেই টোটাল জিতার পরিমাণটা না? শেষ ম্যাথ, এরপরে আর বোঝানোর কিছু নেই। এরপরে ভাই সিম্পলিফিকেশন, এটা সরলীকরণ, এটা সমাধান, আমার কি বোঝানোর কিছু আছে? শেষ ম্যাথ। এবার আপনি নরমালি ক্যালকুলেশন করেন। তো এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি করা যেতে পারে? আমরা কাটাকাটি করে দেই, এখানে কত হয় 4, আর এখানে কাটলে কত হয় 2। এবার 4 লসাগু নিয়ে নিই, 4 যদি লসাগু নিই 4 8 কত 32, এই 4 কাটা যাবে, প্লাস এখানে x-8 আর এখানে x/2। আচ্ছা ঠিক আছে কিনা দেখেন। তাহলে আবার আমরা কিন্তু বলছি সমীকরণের ক্ষেত্রে লব লব হর হর কাটতে পারি। কেমন করে কাটতে পারি? এই 2 দিয়া এই 4কে কাটতে পারি, থাকে 2। এবার আর গুণ করে দেব, আর এই উপরে বিয়োগ করলে কত আসে বলেন তো? x প্লাস কত 8 বিয়োগ করলে 24। ঠিক আছে না? 24। আর এভাবে আর গুণ করলে আমাদের কত আসবে? 2x। অতএব আমরা একটু বিয়োগ করে দিলাম, তার মানে বিয়োগ করলে x সমান কত 24। টোটাল গেম ছিল 24টি। শেষ ম্যাথ। এই বুঝা গেছে? আলহামদুলিল্লাহ। খুব কি জটিল হয়েছে কারো কাছে? খুব কি জটিল লাগছে? ওকে, আচ্ছা আরো কি আছে? লাস্ট ওয়ান, আজকের মতো আমরা এটাই করাবো। দেখেন এখানে কি বলছে, 3জন ওয়ার্কার আছে XYZ, ওকে ফাইন, আর পেইড তাদেরকে প্রদান করা হয় আর টোটাল অফ টাকা 5500, তার মানে XYZ 3 জনকে মোট 5500 টাকা প্রদান করা হয় ফর আ পার্টিকুলার জব, একটা নির্দিষ্ট জব এর জন্য। X is paid 133.33% of the amount paid Y, তার মানে Y কে যত পেড করা হয়েছে তার 133.33% X কে প্রদান করা হয়েছে। এন্ড এবং X is paid এবং
এন্ড এবং ওয়াই ইজ পেইড, ওয়াই কে প্রদান করা হয়েছে 75% অফ অ্যামাউন্ট পেইড টু জেড। তার মানে জেড কে যত টাকা প্রদান করা হয়েছে তার 75% প্রদান করা হয়েছে ওয়াই কে। প্রশ্ন করা হচ্ছে হাউ মাচ ইজ পেইড টু জেড, তাহলে জেড কে কত টাকা প্রদান করা হয়েছিল? আচ্ছা বলেন তো সবার আগে কার ভ্যালুটা জানা দরকার এই ম্যাথ করতে গেলে? জেড এর। ইয়েস, আমাদের আসলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তিনজনকে মোট 5500 টাকা দিছে, এটাই আমাদের সমীকরণ হবে। কিন্তু এক্স্যাক্টলি এক্স এ কত পাইছে, ওয়াই এ কত পাইছে, জেড এ কত পাইছে এটা জানি না। এটা যদি বের করতে পারি তার যোগফলে কত? 550। এই ম্যাথটা দুইটা ভাবে করা যায়, একটা সমীকরণের মাধ্যমে আর একটা অনুপাতের মাধ্যমে। অনুপাতে করলে সময় সবচেয়ে কম লাগবে। এবার আসেন, এই ম্যাথটা করার আগে আরেকটা জিনিস আপনাকে বোঝা দরকার। আপনার সবচেয়ে জটিল করে ফেলবে ম্যাথটা এই অংশটা, আর এই অংশটার জন্য এই ম্যাথটা আপনি ধরবেনই না পরীক্ষায়, পরীক্ষার হলে ধরতেই যাবেন না। এই জন্য কিছু হিডেন টিক্স আছে, কিছু কিছু ফ্র্যাকশনের ভ্যালু, পার্সেন্টেজ সব জেনে ফেলতে হয়। এগুলো আমি দেখাবো ক্লাসে, এর আগেও দেখাইছি, এর আগের ক্লাসে দেখাইছি। 1/3 মানে কি মনে আছে? 1/3 মানে পার্সেন্টেজে কত? 33.33%। তারপরে আমি যদি বলি 2/3 মনে আছে? 2/3 এর ক্ষেত্রে পার্সেন্টেজ কি হবে? 66.67%। 3/3 মানে কি হবে? 100%। কিন্তু 4/3 যখন হবে তখন আবার 1.33 আসতো, তার মানে 133.33%। তার মানে 133.33% মানে হলো 4/3। এটা তো জানতে হবে, আর এগুলাই কিন্তু আমরা জানাবো, আগে থেকে বলবো। কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস বারবার আসে। তার মানে 4/3 আপনারা আপনাদের মোবাইলে করে দেখেন তো, 4/3 ইন্টু 100 কত আসে? 4/3 ইন্টু 100 কত আসে? বুঝতে পারছেন? তাহলে আমরা এই কোশ্চেনটা যদি করতে চাই, ওই যে ফ্র্যাকশন ভ্যালু যেটা আছে এটা যদি আপনি না জানেন তাহলে আপনার জন্য বেশ কঠিন হয়ে যাবে। এই 4/3 মানে কি এটা আসে না 1.3333 ডট ডট ডট। তাহলে এটাকে যদি 100 দ্বারা গুণ দেন, তাহলে 100 দ্বারা গুণ দিলে কি 0.2 গড় আমার ডানে চলে যায়, তার মানে 33.33% হয় না? বুঝা গেল? তার মানে 4/3 এইগুলো জানতে হবে। আমি আগের ক্লাসে বলছিলাম না অল্প অল্প করে, মনে পড়ে কিনা দেখেন তো? 1/3, 2/3, 3/3, 4/3 বলছিলাম। আচ্ছা আবার বলবো, সমস্যা নেই। এবার আরেকটা জিনিস আমি প্রায় সময় বলি, এগুলো যখন মূল ক্লাস হবে তখন তো বলবোই। কোনো কিছু যদি না জানি, এর আগের ক্লাসেও বলছিলাম, কোনো কিছু যদি না জানি সেটা ধরবো এক্স অথবা এ বা যে কোনো একটা, চলো। কিন্তু যদি প্রশ্নে পার্সেন্টেজ থাকে তাহলে কি এক্স ধরবো না 100x ধরবো? 100x। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আপনি এখানে ধরে নেন, আমি একদম বেসিক ধরেই করাই, ধরে নেন যে জেড এর ভ্যালুটা কত? জেড এর ভ্যালুটা আপনি ধরেন 100a, যেহেতু এক্স আছে 100a ধরে নিলেন। আচ্ছা জেড এর ভ্যালু যদি 100a হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত? ওয়াই কি জেড এর 75% না? জাস্ট 75%। তার মানে 100a এর জাস্ট 75% বের করবেন। তার মানে আমার কত আসে? 75a। এবার আসেন এক্স কি হবে? এক্স এর হবে ওয়াই এর যত তার 33.33%। তার মানে আমি কি বলবো? এইখানে 75a ইন্টু 33.33% বইলা সময় নষ্ট করব না, আমি বলবো 4/3। এই কথা বুঝেন নাই? এইটা যদি আপনি জানা থাকে তাহলে আপনার ম্যাথ খুব সহজ। আমরা 133.33% না বলে বলবো কি 4/3, কারণ এটার ভ্যালুই 33.33% ফ্র্যাকশন ভ্যালু। এই তো জটিল ম্যাথ সহজ হয়ে গেল। তার মানে 3/25 কত? 75, 4/25 কত? 100, তার মানে 100। এবার যদি আপনি ইকুয়েশন করেন তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম এক্স এর ভ্যালু কত? 100a, ওয়াই এর ভ্যালু কত? 75a, আবার জেড এর ভ্যালু কত? 100a। সবগুলা যোগ করলে কত? 5500। এখন এইটা ক্যালকুলেশন করলে এর একটা মান আসবে, মান জানতে চাইছে জেড এর মান কি ধরছেন? 100a। তাহলে ওই 100 এর সাথে এর মানটা গুণ করে দিলে রেজাল্ট চলে আসলো। এখন এইটা এইভাবেও যদি না করে আপনি, এটা হলো সমীকরণ, এবার আপনি এই জিনিসটা যদি অনুপাতে করেন তাহলে আরো দ্রুত হয়। কেমন? জেড এর ভ্যালু ধরে নেন 100 একক, তাহলে ওয়াই এর ভ্যালু কি হবে? তার 75%। 75% মানে কি? 75। এক্স এর ভ্যালু কি হবে? ওয়াই এর 4/3, তার মানে ওয়াই কত? 75, তার 4/3।
4/3 ক্যালকুলেশন করে আমরা কি পাইছি 100। তাহলে এক্স ওয়াই এর অনুপাতটা কি হয় এক্স ওয়াই জেড। দেখেন আপনার আসলে কেন এতটা স্মার্ট হওয়া জরুরি, দেখেন অনেক জটিল ম্যাথ এটা কিন্তু, মানে এই 33.33% এর জন্য। তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 100, তার মানে 100, ওয়াই এর ভ্যালু কত 75, আবার জেড এর ভ্যালু কত 100। এদেরকে অনুপাত করেন, দেখেন তো এদের মধ্যে কাটাকাটি করে ছোট করা যায় না? যায়, কি দিয়া যায় 25 দিয়া। তাহলে 4 3 4। এবার কার ভ্যালু জানতে যাচ্ছেন, জেড এর ভ্যালু। আর এক্স ওয়াই জেড এর সমষ্টিও তো জানেন 5500। তাহলে আমরা অনুপাতের ক্ষেত্রে এটা জানি, যে কয়টা চলকের অনুপাত থাকবে সেই কয়টা চলকের সমষ্টি থাকতে হবে। তো আমার তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সমষ্টি দেওয়াই আছে কত 5500। আর মজার ব্যাপার হচ্ছে এক্স এবং ওয়াই এবং জেড এর অনুপাত তো আমরা বের করলামই কত 4:3:4। এবার কার ভ্যালু জানতে চাই জেড। তো অনুপাত থাকলে কিভাবে মান বের করতে হয়, নিচে অনুপাত দ্বয়ের যোগফল, এগুলো আমরা অনুপাতের ক্লাসে শিখাবো, সমস্যা নাই। নিচে অনুপাত দ্বয়ের যোগফল, জেড এর ভ্যালু মানে জেড এর অনুপাত, উপরে জেড এর অনুপাত, ইনটু মোট কত 5500। এবার ক্যালকুলেশন করলেই তো রেজাল্ট চলে আসছে। এটা 4 4 আর 4 8, 8 আর 3 কত 11, আর এখানে কত 5500। তাহলে 11 দিয়ে কাটলে এখানে কত 5, 4 5 কত 20, তার মানে কি 2000। শেষ ম্যাথ। কি ধরতে পারেন নাই? পারছেন? হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। ওকে, স্যার আমরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে এবার প্রশ্নটা করতে পারেন। ইয়া করে দেন। এবার আমি আর 5 মিনিট কথা বলবো, মানে আমি আমার বিজ্ঞাপন দিব।